স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। সরকার নিরপেক্ষতা হারালে আরও একটি নিরপেক্ষ সরকারের দরকার হবে। তবে ১/১১-র কথা চিন্তা করে ফ্যাসিবাদ তৈরি করলে জনগণ মেনে নেবে না, এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকার ৪ মহানগরের মধ্যে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ, সদস্য নবায়ন ও গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের কেউ ক্ষমা চাইলে নির্বাচনে অংশ নেবেন স্থানীয় সরকারের উপদেষ্টার এই বক্তব্য নিজেদের স্বার্থে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া ক্ষমতা থেকে নেমে দল গঠনের আহ্বানও জানান মির্জা ফখরুল। আমার সামনে উপস্থিত ছাত্রদের মহানগরের লড়াকু সৈনিকেরা ১/১১ যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই ১/১১-র কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ তা মেনে নেবে না। দর্শক, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরের রেজিস্ট্রি মাঠে জনসভা হচ্ছে। সেখানে আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন। প্রত্যুষ, সমাবেশ কেমন দেখছেন জানাবেন, সেখানে নেতাকর্মীদের অংশগ্রহণই বা কেমন দেখছেন? হিমাদ্রি, আমি এখন রয়েছি রেজিস্ট্রারি মাঠে। নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন মঞ্চ প্রস্তুত এবং মঞ্চে স্থানীয় নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো তারা জানিয়েছেন যে আজকে আসলে মূলত সামনে আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার এবং দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে তারা আজকের এই সমাবেশ করছেন। তো আমরা জানতে পেরেছি এখানে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হবেন, বিশেষ করে অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসেন আলাল, যিনি আসলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, তিনি থাকবেন। এছাড়াও এখানে রয়েছেন জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপির চেয়ারপারসনের যারা উপদেষ্টা রয়েছেন, এখানে খন্দকার আব্দুল মুক্তাদির সহ সাংগঠনিক সম্পাদক রয়েছেন জিকে ঘোষ এবং এছাড়াও রয়েছেন আমরা দেখতে পাচ্ছি মির্জা সিদ্দিকী। তো কিছুক্ষণ আগে আমরা দেখেছি বেশ কিছু খণ্ড খণ্ড মিছিল কিন্তু এখানে উপস্থিত হয়েছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারা মিছিল নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং এরই মধ্যে কিন্তু কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশের কার্যক্রম শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে যিনি প্রধান অতিথি তিনিও এসে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই। তো নেতাকর্মীদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। তারাও আসলে একই কথা বলছেন। বিএনপির জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী সহ মহানগর বিএনপির সভাপতির সাথে আমাদের গণমাধ্যমের কথা হয়েছে। তারা বলছেন এর মাধ্যমে আসলে তারা তাদের যে সাম্প্রতিক সময়ের যে দাবিগুলো, যেগুলো আমি উল্লেখ করলাম, সেগুলো কিন্তু তারা উপস্থাপন করবেন এবং তারা বলছেন যে জনগণ তাদের সাথে রয়েছে। এই দাবিগুলো উপস্থাপনের মাধ্যমে দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ বিভিন্ন দাবি তারা তুলে ধরবেন সাধারণ মানুষের কাছে। তো এখন পর্যন্ত আসলে জানা গেছে যে কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানের প্রধান অতিথি এসে উপস্থিত হবেন, তবে স্থানীয় নেতৃবৃন্দ এরই মধ্যে বক্তব্য দেওয়া শুরু করেছেন। এই হচ্ছে সিলেটের সমাবেশের সর্বশেষ পরিস্থিতি। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে। ১৭ বছর আগের নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ আসামিকে খালাস দিয়েছে আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল ইসলাম আদালত এই রায় দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, রাজনৈতিক হয়রানি করতেই বেগম খালেদা জিয়াকে এই মামলায় আসামি করা হয়। এদিকে বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শেখ হাসিনা রেজিমের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এ মামলা। আইনের শাসন ছিল না বলে খালেদা জিয়ার মামলা চলমান ছিল বলে মত তার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ধরনের কোনো যৌক্তিক বা আইনগত অভিযোগ না থাকা সত্ত্বেও সেই মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকভাবে নাজেহাল করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে এবং ওনাকে আইনগতভাবে বা আদালতের মাধ্যমে ক্ষতি করার জন্যই মামলাটা চলছিল। অন্যায় অবিচারের শিকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এজন্য জড়িতদের কাছ থেকে প্রতীকী ক্ষতিপূরণ আদায় করা উচিত। প্রধান বিচারপতির আদালতে একথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন তুলন। বেগম খালেদা জিয়া যে ওনাকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল এবং সাজাটা বাড়ানো হয়েছিল,
পরবর্তীতে যখন সুপ্রিম কোর্টে ওনার মামলাটা আসলো এবং যখন দেখা গেল যে উনি আসলে কোনো টাকা আত্মসাৎ করেননি, একজন নাগরিককে নিগৃহীত করা হয়েছে, রাষ্ট্রের দুর্বৃত্তায়নের শিকার হয়েছেন এবং বিচার বিভাগের সীমাহীন অন্যায় শিকার হয়েছেন। সুতরাং উনি ওনার কেসে যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া হতো অথবা ভবিষ্যতে দেয়া হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। কোনো ক্লাস পরীক্ষা হয়নি কুয়েটে। এদিকে শিক্ষার্থীদের দাবি নিয়ে সিন্ডিকেটের সভা চলছে। দুপুর 1টার মধ্যে দাবি না মানায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ। শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ সহ 6 দফা দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানান শিক্ষার্থীরা। সংঘর্ষের ঘটনায় নিরাপত্তাহীনতায় রয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়ছেন অনেক শিক্ষার্থী। সকাল থেকে ক্যাম্পাসে প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়ে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে গণমাধ্যমের সাথে কথা বলছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অসৎ উদ্দেশ্যে স্ত্রী ফিরোজা পারভিনের নামে উক্ত সম্পদ অর্জনে তিনি সহায়তা করেছেন বিদায় তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। কালকে আপনারা একটা অভিযান পরিচালনা করেছেন, অভিযান পরিচালনা এবং সেখানে আপনার সাবেক পুলিশ প্রধান শহীদুল হকের কিছু গুরুত্বপূর্ণ নথিমূল আপনারা পেয়েছেন সম্পদের, সে বিষয়টি জানতে চাই। আপনারা জানেন যে পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক, তার বিরুদ্ধে গাতোয়ার উৎস বহির্ভূত সম্পদ অর্জনের একটি অভিযোগ আমাদের কাছে অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে গোপন তথ্যের ভিত্তিতে গত দিন আমাদের একটি টিম তার বাড়ি এবং তার একজন নিকট আত্মীয়ের বাড়িতে অভিযান পরিচালনা করেছেন। সেই অভিযানে গুরুত্বপূর্ণ অনেক আলামত সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃত যেই তথ্যাদি তার মধ্যে রয়েছে 2টি বস্তায় 38 প্রকৃতির 48টি আলামত পাওয়া যায়, যার মধ্যে রয়েছে বিপুল মূল্যমানের সম্পদের দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অফ এগ্রিমেন্ট, পাওয়ার অফ অ্যাটর্নি, সংঘ স্মারক, FDR এর ছায়ালিপি, অফার লেটার এবং ব্যাংক হিসাব বিবরণী। এই যেই বস্তায় যে তথ্যাদি এবং দলিলাদি পাওয়া গেছে সেগুলি আমাদের অনুসন্ধান কাজে সহায়ক হবে। সেই কারণে এই রেকর্ডপত্রগুলো এবং মূল্যবান দলিলপত্রগুলো জব্দ তালিকার মাধ্যমে এগুলি আমাদের কর্মকর্তারা তাদের হেফাজতে নিয়েছেন। এগুলি আমাদের অনুসন্ধানকালে এই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রমাণে অনেক সহায়ক হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যারা বিশৃঙ্খলা করছে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন LGRD এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুলে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন আছেন তাদের প্রতি আহ্বান থাকবে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার জন্য। আমি বিশ্বাস করি যদি ছাত্র সংসদ থাকতো, প্রকৃত নেতৃত্ব থাকতো, তাহলে কুয়েটে যে ধরনের ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা ঘটতো না। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট HSC পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী 26শে জুন থেকে তৃতীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে 10ই আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা 11ই আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে 21শে আগস্ট। বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক SM কামাল উদ্দিন হায়দার সই করা সময়সূচি প্রকাশ করা হয়। দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনাবলী।
পরীক্ষা শুরু 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। 30 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় 30 মিনিট এবং 70 নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। আর ব্যবহারিক বিষয় সংবলিত পরীক্ষার ক্ষেত্রে 25 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় 25 মিনিট এবং 50 নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় 2 ঘন্টা 35 মিনিট। চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করতে গিয়ে ফুটো হয়ে গেছে ওয়াসার মূল সঞ্চালন পাইপলাইন। গত সোমবার কুয়াইশ এলাকায় মাটি খোঁড়ার যন্ত্রের আঘাতে পাইপ ফেটে যায়। এরপর থেকে নগরের অন্তত 30টি এলাকায় পানি পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত পাইপ মেরামত করা সম্ভব হয়নি। 48 ইঞ্চির এই বিশাল পাইপলাইনে 10 ইঞ্চির বড়সড় ফুটো এবং রাঙ্গুনিয়া পানি শোধনাগার প্রকল্প থেকে প্রতিদিন 14 কোটি লিটার পানি সরবরাহ হয় এই পাইপলাইনে। ফাটলের কারণে গতকাল থেকে আগ্রাবাদ, হালিশহর, দেওয়ানহাট, ওয়াসা, লালখান বাজার সহ নগরীর অর্ধেক এলাকায় পানি সরবরাহ বন্ধ। একই সাথে উৎপাদন বন্ধ করে রাখা হয়েছে রাঙ্গুনিয়া শোধনাগার প্রকল্পে। সিস্টেম লস বাদ দিয়ে নগরীতে ওয়াসা প্রতিদিন পানি সরবরাহ করে 35 কোটি লিটারের মতো। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। মঙ্গলবার এই আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির সোশ্যাল সার্ভিসেস ক্লাব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অনুষদ, স্টাফ এবং অন্যান্য ক্লাবের সদস্যদের 36টি স্টল বসে মেলায়। ছিল দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠাপুলি। মেলা ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী। তিনি জানান, বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির সংস্কৃতিকে সবার কাছে পৌঁছে দিতেই এই আয়োজন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।